যেটা আওয়ামী লীগও করেছে, যে আচ্ছা। জঙ্গি টঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনার পাক খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছি সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, পাশার দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এখন হলো তারা দিগ্ভ্রান্ত। কারণ সার্জিওর এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা, যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি, মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওভ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গড়ে থাকবেন। আর জিও থাকবেন। সেখানে সার্জিও গৌরব থাকবেন। আচ্ছা, আমরা জানি না আসলে রাজনীতির শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। আহ তবে আপনি বোমা তৌকে নিয়ে যেটি বলছিলেন, লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তাদের যে সম্পৃক্ত অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে, তাহলে এটিকে আমরা রিলেট করবো কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিল, আর একদিকে আহ, এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা টোমা রেখে দেওয়া এখানে সেখানে, মানে আসলে বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হ্যাঁ, হবে হ্যাঁ, আমাদের কাছে, যে সিসি হ্যাঁ, ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজের যে পেট্রোল পাম্পের সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। হুম, হুম, আর যদি এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনূসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত জি, বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে, এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন যে ইয়েস, এটাই দেশের সামনে একটা ক্রাইসিস, আমরা জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স যে অপারেশনে নামবো, অস্ত্র উদ্ধার করেন, হাজার হাজার অস্ত্র আসছে পাকিস্তান থেকে, বিপুল বিস্ফোরক আসছে, উদ্ধার করেন, জিরো টলারেন্স, কে কোথায় কি ইনভলভ এটা দেখা যাবে না, তাহলে বিএনপি সরকারের জন্য ভালো হবে। চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, হামলার শিকার হয়নি, বা এই বোমাগুলো কোনোটাই তো আর রাজারবাগ পুলিশ লাইনেও পাওয়া যায়নি বা কোনো থানাতেও পাওয়া যায়নি। তাহলে পুলিশের কেন মনে হলো হুম, যে হুম, সারা দেশে রেড অ্যালার্ট দিল, বলছে যে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে, এবং এটা পুলিশ তখনই বলল যার ঠিক 48 ঘন্টা আগে মিস্টার সার্জিও গোরের সফরের সময় 30 জুলাই হুম, মার্কিন হুম, যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের যে 3 নম্বর ছিল সেটাকে র্যাঙ্ক লোয়ার করেছে, নামিয়ে দিয়েছে 2 নম্বরে। তো সার্জিও গোর আসলেন, পররাষ্ট্র প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেক্সট করে সুসংবাদটাও দিলেন যে এটা নামানো হয়েছে। 31 জুলাই কি হলো আমরা তো জানি না, 30 জুলাই রাতেও কি হলো আমরা জানি না, অফিসিয়ালি গণমাধ্যমে নাই, আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাদের সাথে। কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে। সেটা ভুল বার্তা বলবো না, আমি একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। হুম, কেন সেটা আপনি যদি বলেন যেটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্য, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ
তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি পুলিশের উপর আক্রমণ জি হতে পারে। জি, ওইটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ, সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো, আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই, বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলেও, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে কিন্তু আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করে তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করে তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনের তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আয়তের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনূস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, এ, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন, আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন, আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে, আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির যিনি উপদেষ্টা, পররাষ্ট্র তিনি কিন্তু বিষয়ক। বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করে। আন্দোলনের মিছিল মিটিং এর প্রত্যেকটা ছেলে খুব পরিচিত মুখ, এটা অস্বীকার করার আমার কোনো সুযোগ কিন্তু নাই। এবং তারা হচ্ছে ছিল আবার 1.5 বছর তারা সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল। তো এখন বাদ পড়ছে তারা। অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটি বললেন যে রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব আছে, সততারও ব্যাপার আছে, এটা যেমন ঠিক। 15 বছর যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের যোদ্ধা, আইন অঙ্গনেরই কালো কোট সাদা ব্যান্ড আছে, এমন না যে তারা বহিরাগত। দায়িত্ব 1.5 বছর পালনও তারা করলো, এগুলোরও একটা মূল্যায়নের ব্যাপার আছে। আর এই কথাটা যেটা বললো যে স্বৈরাচারের ফ্যাসিস্টদের দোসর, আমি হাইকোর্টের বারান্দায় ফ্যাসিস্টদের দোসর এর চেয়ে জামাত ইসলামের অধিকাংশ ব্যক্তি বড় বড় চেম্বারের সাথে সংশ্লিষ্ট, তারা আইন কর্মকর্তা থেকে বিচারপতির ভিতরে ঢুকেছে এই 1.5 বছর, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে প্রমাণ সাপেক্ষে। আচ্ছা, আপনি জামাতের প্রসঙ্গটা যে আনলেন এখানে, আমরা কিন্তু দেখছি এই যে নিয়োগ দিল অ্যাটর্নি জেনারেল, তার আগেও কিন্তু এক দফা নিয়োগ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন নিয়োগ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, সেখানে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছিল কোন প্রক্রিয়া? একটা দলীয় প্রক্রিয়ায়। সেখানে কোন কোন দল সংশ্লিষ্ট ছিল? সেখানে জামাত ইসলামও ছিল, বিএনপি ছিল, 2-4টা আওয়ামী লীগ ছিল, 2-4টা খুব কম। মানে 2-4টা আপনি বলছেন জামাতের? না, আওয়ামী লীগের 2-4টা আওয়ামী লীগের ছিল, আর জামাত ছিল, জামাত আর জামাত বিএনপি ছিল। ছিল। আচ্ছা, জামাত আর বিএনপি ছিল। তার ভিতর থেকে যে মাঠের যোদ্ধা বিএনপিগুলো এবার আবার সব বাদ পড়ে গেছে দলীয় সরকার আসার পর। এই জন্য ওরা বলছে যে ফ্যাসিস্টদের দোসর। আপনি নিজেও যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন,
চেম্বার কেন্দ্রিক পলিটিক্স সুপ্রিম কোর্টে বিরাজমান। অমক চেম্বারের অমক সে কী পার্টি করে না করে দেখার দরকার নাই, কিন্তু বিচারক নিয়োগের বেলায় তার অমক চেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ একটা তালিকাতে নামটা থেকে যায়। সরকারি আইন কর্মকর্তার ক্ষেত্রে চেম্বার হিসেবেই কিন্তু বিশ্লেষণ এই দেখে আসতেছে আবহমান কাল থেকে অদ্যাবধি পর্যন্ত। এখানে আওয়ামী লীগ স্পেসিফিক আছে 2-4টা কিনা এখন পর্যন্ত আমি জানি না, অত কোয়েরি আমি করি নাই। তবে এখানে আমি হাইকোর্টের বারান্দায় যেটা শুনে আসছি যে জামাত ইসলামের প্রচুর পরিমাণে হচ্ছে এখানে নিয়োগ হয়েছে। এখন জামাত ইসলাম বলতে ছেলেগুলো মিছিল মিটিং করা বিএনপি ছেলেরা লজ্জা পেয়ে ফ্যাসিস্ট করছে কিনা, এটা অ্যাটর্নি জেনারেলকে খুব কোয়েরি করে দেখতে হবে। না, আমরা এই প্রতিবেদনটাই দেখলাম, এখানে একটা বিক্ষোভ আছে তাদের মধ্যে। কিরকম? আমরা মাঠে কাজ করছি, আমরা জেল খেটেছি, করছে এটা সঠিক। আমি দেখছি আমার সাথে আমরা যথেষ্ট সাফার করছি। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা ডিপ্রাইভ হয়েছে। আর যাদেরকে নিচে তারা মাঠে ছিল না, আন্দোলন করে নাই, এইরকম মনে হচ্ছে। এরকম আছে, কারণ আপনি নিজেও জানেন যে জামাত ইসলাম তো ওপেন আমাদের মতো রাজনীতি হাইকোর্টের বারান্দায় করেনি। বাংলাদেশের গুলো আমি বলতে পারবো না, বলতে গেলে তর্ক বিতর্ক উঠবে। যে আমরা যেমন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একবার 8 সাল থেকে ওখানে যুদ্ধ মানে মিছিল মিটিং এভরিথিংস আমরা করেছি, এরকম জামাতের ব্যানারে তো আর হয় নাই। জামাত বিএনপির সাথেই হয়তো বা ছিল, সেগুলো বিএনপির সাথেই হয়তো থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারে জামাত হিসেবেই ডিএজি ওনারা হয়েছেন। তারপরে 19 জন আবার পদত্যাগ করেছে। 19 জন পদত্যাগ করলেও ভিতরে আরও আছে অনেক, ভিতরে আরও অনেক আছে। আর এখানে হয় কি, জামাত আর বিএনপি আসছে পিছছে এমনভাবে দীর্ঘ যুগের পর যুগ তারা জড়িত, এগুলোকে আপনি বাইর করে একেবারে স্ক্রুটিনিং করে বাইর করা খুব ডিফিকাল্ট, নিজের থেকে বের যদি হতে না চায়। এই ব্যাপারটা হচ্ছে এইটা। এখন এই ছেলেগুলি মিছিল মিটিং অ্যাক্টিভিটি আপনি 15 বছরের যত কিছু আছে সব কিছু খুলে দেখবেন। কিন্তু এইখানে একটা কথা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছে যে সততা এবং দায়িত্ববোধ। এই সততা দায়িত্ববোধের জায়গায় আপনি নিজেও জানেন যে হাইকোর্টে নোটবাড়ির জন্য একটা কথা সবসময় শোনা যায়, কিন্তু মানে ব্যাপক। আমরা তো প্র্যাকটিস আওয়ামী লীগের আমলে করতে পারি নাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্র্যাকটিস করতে পারিনি, এখনও পারছি না ভাই, বাস্তবিক যে কথা। এখন 325-এরও যদি নোট যায়, 325-এর মামলা 326-এর মামলা যদি নোট যায়, তাহলে আর তো এর চেয়ে দুঃখজনক কিছু না। আপনি হিরোইনের মামলা যাবজ্জীবন সাজা হয়, ফাঁসি যখন হয় না, তখন যদি আপনি মানে আউট অফ কন্ট্রোল নলেজ, এক্সপ্রেসিভ পজেশন নলেজ কন্ট্রোল কোনো কিছু না থাকে, সাজা হয়ে গেছে, সেখানে জামিন পাওয়ার তো আপনি হকদার। কিন্তু তখনও যখন দেখবেন আপনি শুধু নোটই দিচ্ছেন, তো একটা রিক্সাওয়ালা নোট বোঝে না, জামিন মানে আমাকে বেরোতে হবে, তো আমি যখন বের করতে পারবো না। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, এই যে বললেন যে জামিনের বিষয়ে যখন আনলেন, আপনি নর্মাল কোর্সে আপনি একজন আইনজীবী, যে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তার নামটা যদি এফআইআর না থাকে, তাকে ডাউট করে ধরলো এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবেদন নাই, পুলিশ প্রতিবেদন নাই, এবং সে দীর্ঘদিন ধরে কারাগারে আছে, 2 মাস 4 মাস হয়, এটা কি কোনো আইনি ভিত্তিতে পড়ে? এইভাবে একটা লোকের আটক রাখা আইনি ভিত্তিতে তো পড়েই না, পড়ে না। হ্যাঁ। এবং আমরা এটাও তো দেখেছি যে যদি তাকে হাইকোর্ট জামিন দেয়, তাহলে দেখা গেলো অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আবার চেম্বার জজে এসে আপত্তি করে এবং সাথে সাথে জামিন টেস্টে হয়ে ওই যায়। প্রসঙ্গটাই তো আমি এই যে কথাটা একটু আগে অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, তাহলে এইটার সাথে কি এটা যায়? এখন এইখানে হচ্ছে কথাটা, এইখানের ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে নোট দেয়া না দেওয়ার ব্যাপারে এখন 1900 মামলা, এই 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 গত বছরের যে ভ্যাকেশনটা গেছে, 1900 মামলা এফআইআর নাম নাই। আপনার অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে সেগুলা 29 নম্বর কোর্ট হচ্ছে স্ক্রুটিনি করে বাছাই করছে, বাছাই করে দেখছে কারুর এফআইআর নাম নাই। তখন ওই সোনারেস্ট দেখাইছে, ফরওয়ার্ডিং দিছে, ওই 1900 জনকে হচ্ছে জামিন দিছে। তারপরে যদি গভর্নমেন্টের কোনো ব্যত্যয় মনে হয়, তো ওখানে যেটা যেটা মনে করবে সেটা নোট দিলে দিতেই পারে, রাইট। কিন্তু সেইটা বাদ দিয়ে যখন পত্রিকার পাতায় শিরোনাম দেখি যে বিচারককে শোকজ করা হলো এবং ওই দুটো কোর্ট কিন্তু ভেঙে দেওয়া হলো, আজ পর্যন্ত তখন আবার এটা পেইনফুল। আমি আপনার কাছে আবার আসবো, আমি এখন একটু মাসুদ কামালের কাছে যাই। আমরা এতক্ষণ পাপিয়ার বক্তব্য শুনলাম, সে যেহেতু পেশায় আইনজীবী, তার সাথে এটা বেশি রিলেভেন্ট। তবু আমি বলতে চাচ্ছি, মাসুদ ভাই আপনি একজন বিজ্ঞ আলোচক, আমরা নর্মালি জানি যে ডিএজি নিয়োগ করার বা এএজি স্ট্যান্ডার্ড কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেইটা ক্রাইটেরিয়া ধরেন ডিএজি নিয়োগ করতে হলে তাকে হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্যতা থাকতে হবে ডিএজিতে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এএজির বেলায় ন্যূনতম 5 বছর তাকে হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে, এটা কমন নিয়ম। আমরা আশা করি এগুলো ফুলফিল করা হয়েছে, কিন্তু তারপরে কি আরও কোনো ক্রাইটেরিয়া বিশেষ অ্যাড করা হয়? যেমন উনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতের লোক ওখানে ছিল, তাহলে কি এর সাথে দলীয় ক্রাইটেরিয়া কি অ্যাড করে তারপরে নিয়োগ দেওয়া হয় কিনা?
এটা তো আপনারা ভালো বলতে পারবেন নিয়োগ দেওয়া হয় কিনা, হওয়া উচিত কিনা, এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, করেন। হ্যাঁ, তো আমার মনে হয় এটা হওয়া উচিত না। যেমন অ্যাটর্নি জেনারেল নিজেও কিন্তু বললেন যে সততা দায়িত্ববোধ থাকতে হবে। উনি কিন্তু একবারও বললেন না যে দলীয় আনুগত্য থাকতে হবে, উনি কিন্তু বলেন নাই। কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা হলো এখানে দলীয় আনুগত্য। হয় দলীয় আনুগত্য অথবা দলীয় আনুগত্যের অভিনয়, যেটাই হোক না কেন, যেভাবেই হোক, এই দুটোই হলো গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা। এটা কেবল এই আমলে না, কিন্তু আগের আমলেও তাই ছিল, তার আগে আমলেও তাই ছিল, তার আগের আমলেও তাই ছিল। এটা তো চলতে দিয়েছেন আপনারা, মানে এটা সিলসিলা। হ্যাঁ, সিলসিলা, এটা তো আপনারা চলতে দিয়েছেন, আপনারা যারা আইনজীবী আছেন আপনারাই দিয়েছেন। এবং এইটা যে চলেছে, এটা 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 হলো ওপেন সিক্রেট আর কি, এটা গোপন কথা কিন্তু ওপেন। এবং যারা আজকে ওখানে আন্দোলন করছেন ওনারা কিন্তু এই দাবিতেই করছেন, যে দাবির কোনো বৈধ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো গুরুত্ব নাই, কিন্তু এটাই সবচেয়ে বড় যোগ্যতা। এবং ওনারা এই যোগ্যতাটাই তুলে ধরছেন। ওনারাও বলছেন যে এই কাজে আনুগত্যের ক্ষেত্রে যারা নির্বাচিত হয়েছেন, যারা নাকি দায়িত্ব পেয়েছেন, তাদের চেয়ে আমাদের গুরুত্বটা বেশি, আমাদের ভূমিকাটা বেশি আনুগত্যের ক্ষেত্রে। কিন্তু দলীয় আনুগত্যের ক্ষেত্রে, দলের জন্য স্যাক্রিফাইস করার ক্ষেত্রে কেউ কিন্তু বলছেন না যে আমার বিচারের আমার এই যোগ্যতা, যে এই যে দায়িত্ব, দক্ষতা, দায়িত্বশীল বোধ, এই সকল ক্ষেত্রে ওনার চেয়ে আমি বেটার, তা কিন্তু কেউ বলছেন না। ওনারা বলছেন যে আমি বড় চামচা, তা আমার মতো বড় চামচা থাকতে আরেকজন লোক গুপ্ত চামচা অথবা ছোট চামচা, তাকে কেন আপনি দায়িত্ব দিলেন? তাহলে আমার কথাটা হলো কি, এই ক্ষেত্রে আপনি বলেই দেন ভাই, আপনি বলেই দেন যে এই ডিআইজি, ডিএজি আর এটা কি এএজি, এএজি, এই পদ পাওয়ার জন্য প্রথম যোগ্যতা হলো দলীয় আনুগত্য। এটা হলো 1 নম্বর, যেটা আসলে 1 নম্বর। যেমন যে অ্যাটর্নি জেনারেল, উনিও তো এই যোগ্যতাতেই পেয়েছেন। উনি কি অন্য কোনো যোগ্যতা পেয়েছেন নাকি? উনি এই যোগ্যতাতেই পেয়েছেন। এর আগের যে অ্যাটর্নি জেনারেল, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন, পেয়ে এখন মন্ত্রী ওই যোগ্যতা ব্যবহার করে মন্ত্রীও হয়ে গেছেন। হয়েছেন তো রে ভাই, এটা তো আপনি এক রোডে আপনি অস্বীকার করতে পারবেন না। এর আগের যিনি এআইজি ছিলেন অথবা অ্যাটর্নি জেনারেল ছিলেন আগের গভর্নমেন্টের আমলে, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো আনুগত্য যার যত বেশি তার তত বেশি সামনে আগানো। আমি বলতে চাচ্ছি, যত লোক দেখছেন মাথায় টুপি, পাঞ্জাবি, আজানু লম্বিত, এরা সবাই নাপাক। আমি এটা বলতে চাচ্ছি, ওনারা লেবাস পরেছেন পাক পবিত্রের, আসলে ওনারা নাপাক। এখানে আমি আপনার সাথে একটু সংযোগ করি, যুক্ত করি। কামরুল ইসলাম সজল, যে আমি দেখলাম একটা ইয়েতে যে বেশ কিছু আইনজীবী যারা এখানে এই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, তারা তার রুমে গেছে এবং তারা ক্লেম করছে যে আমরা ত্যাগী ছিলাম, আমরা জেল খাটছি, ইত্যাদি ইত্যাদি বইলে। তখন সে বলতেছে যে এর আগের বার, দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে, সেটার সময় তারা জানতো এবং প্রত্যেকের বায়োডাটা নাকি ওপেন ধরছে এবং মতামত নিয়ে সবার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এবারের নিয়োগে সে ক্যাটাগরিক্যালি মেনশন করছে যে ব্যারিস্টার কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল, আইনমন্ত্রী এবং রুহুল কুদ্দুস কাজল, অ্যাটর্নি জেনারেল, এই 4 জন, এবং জয়নুল আবেদিন সাহেব ছিল, তার নাকি এক পর্যায়ে সে অনেকটা সরে গেছে যে কোনো কারণেই হোক। এই 4 জনের ইচ্ছাই নাকি সমস্ত নিয়োগটা হয়েছে। শুধু তাই না, এটাও বলছে যে এদের চেম্বারের নাকি কোনো কোনো চেম্বারের ক্লার্কটা বাদ দিয়ে আইনজীবী বলতে যা ছিল তারা সবাই ডিএজি বা এজ হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে প্রজ্ঞাপনের মধ্যে। মানে আপনার কথার সাথে আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। এটা আপনি এই যে ঘটনাটা, এই যারা এখানে মিছিল করতেছে, এখানে কতগুলো ঘটনা ঘটবে। 1 নম্বর হলো, যেহেতু নিয়োগটা দলীয়ভাবেই হচ্ছে, কাগজ কলমে যাই থাক না কেন হচ্ছে, তো শুধু দলীয় বিবেচনায় হয়। যারা মিছিল করছে এখন, যারা নিজেদেরকে বঞ্চিত বলছে, এদের দাবিটা তো ভ্যালিড, কিন্তু এটা গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দলীয় বিবেচনাটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে না। গুরুত্ব পাচ্ছে হলো ওই যে আমরা আর মামুরা ফর্মুলা। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ, যে আপনি যে 4-5 জনের নাম বললেন, তাদের যারা গুরুত্বপূর্ণ, তাদের যারা ঘনিষ্ঠ, তারা পাচ্ছে। এখন তারা কি বিএনপিকে প্রতিনিধিত্ব করে? তারাই কি বিএনপি? আর কেউ বিএনপি না? বিএনপি কি ওই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ? তা তো না। আলটিমেটলি দেখেন, এই যে এত কিছু, এত দলীয়করণ, এই যে মিছিল, এই যে স্লোগান, এই সবগুলি আলটিমেটলি যাচ্ছে কার বিরুদ্ধে? এগুলোকে সাধারণ মানুষ দেখছে না? দেখছে। তারা কাকে ব্লেম করছে? তারা কার অযোগ্যতা হিসেবে এগুলিকে নিচ্ছে? সব কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রীর উপর।
তাহলে প্রধানমন্ত্রী কেন উনি আগে যাদের দায়িত্ব দিয়েছেন, বড় দায়িত্ব, ধরেন আইনমন্ত্রী অথবা ধরেন অ্যাটর্নি জেনারেল অথবা ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেটা আছে না, কি আছে আপনাদের একটা, আমি বলতে পারবো না, যারা নাকি অনেককে বাদ দিয়ে দেয়, তুমি ইলেকশন করতে পারবে না, আমরা ইলেকশন করব, ওইখানেও তো আমরা মামরা হয়েছে। তো এরা যারা আছে, যে লোক, উনি তো এদের উপর নির্ভর করেছেন, উনি তো এই যারা মিছিল করেছে এদেরকে চেনেন না, কিন্তু উনি এদের উপর নির্ভর করেছেন যে তোমরা দলীয়ভাবেই করো, কিন্তু যারা দলীয়ভাবে যাদের অবদানটা বেশি তাদেরকে করো, অথবা যারা যোগ্য তাদের, তুমি তো একটা কাজ করবা যে আমি যোগ্যদের করলাম, অথবা আমি দলীয়ভাবে যারা দলীয়ভাবে যোগ্য তাদের করলাম। তা না করে ওনাদের ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য ওনারা গুপ্ত অথবা লুকায়িত অথবা বর্ণচোরা তাদেরকে নিয়েছেন। তো ওনারা কিসের উপর গুরুত্ব দিয়েছেন? ওনারাও কিন্তু ওই যে দলীয় যে আনুগত্য, ওনারা কিন্তু সেটাকেও মানেন নাই। উনি মানছেন যে কে কে আমার প্রতি অনুগত, সে যেই হোক না কেন, আমি মানে আমি মানে বিএনপি। আপনি বলতে চাচ্ছেন যে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তির প্রতি লয়ালিটি কতটুকু আছে, এটা একটা গুরুত্ব পেয়েছে। একটা গুরুত্ব। এতে ঝুঁকির মুখে পড়লো কে? এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার, এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার প্রধান তারেক রহমান। ওনারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য দলকে এবং দলীয় প্রধানকে পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। এইটাই হলো ওনাদের চরিত্র, এইটাই হলো এই লোকগুলির চরিত্র, এবং এই লোকগুলি আসলে সরকারকে ডুবায়। তাহলে এখন আমি মাসুদ কামালের সূত্র ধরে যদি আপনার এখানে আসি, দলীয় আনুগত্যটা যদি হয় সেটা আমরা যৌক্তিকভাবে ধরে নিতে পারি, দলীয় আনুগত্যটা গ্রহণযোগ্য টু সাম এক্সটেন্ট, কিন্তু যে ব্যক্তির প্রতি যে আনুগত্যর কথাটা বললো মাসুদ কামাল, সেইটা আপনি কিভাবে দেখছেন? এখানে ভাই আমি অনেক কথা দল করার কারণে বলতে পারছি না। এখানে ব্যক্তি আনুগত্য